এভরিওয়ান, আজকে যে চ্যাপ্টারটি পড়ানো হবে সেটা হলো বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস। তো এই ভিডিওতে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো বা নিট এক্সাম দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। তো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে এক্সপ্লেন করা হবে বাংলাতে। তো শুরু করা যাক। বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস। তো বায়োটেকনোলজির কী কী নীতি আছে এবং পদ্ধতি আছে সেটা দেখা যাক। Biotechnology deals with technique of using live organism or enzymes from organism to produce products and processes useful to humans. তো বায়োটেকনোলজি বিষয়টা কি? বায়োটেকনোলজিতে কী করা হয় যে এটা বিভিন্ন টেকনিক পদ্ধতি নিয়ে কাজ করে। এখানে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করা হয়। যেখানে কী করা হয়, যেখানে কাকে ব্যবহার করা হয়, যেখানে জীবন্ত প্রাণীকে বা প্রাণী থেকে প্রাপ্ত উৎসেচককে ব্যবহার করা হয়। ইউজিং লাইভ অর্গানিজম অর এনজাইম ফ্রম অর্গানিজম, যেখানে জীবন্ত প্রাণীকে বা প্রাণী থেকে বিভিন্ন রকম জীব থেকে উৎসেচককে ব্যবহার করা হয় টু প্রডিউস প্রোডাক্টস অ্যান্ড প্রসেসেস ইউজফুল টু হিউম্যান, এবং সেখান থেকে বিভিন্ন রকমের প্রোডাক্টস এবং বিভিন্ন রকমের পদ্ধতি যেগুলো মানুষের কাজে ব্যবহৃত হবে সেগুলো তৈরি করা হয়। তাহলে বায়োটেকনোলজি শব্দের মধ্যেই লুকিয়ে আছে, বায়ো মানে জীব, টেকনোলজি মানে পদ্ধতি। তাহলে বায়োটেকনোলজিতে কী করা হয় যে বিভিন্ন রকমের জীবকে বা জীব থেকে প্রাপ্ত উৎসেচককে ব্যবহার করা হয় এবং সেখান থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রকমের প্রোডাক্টস এবং বিভিন্ন রকমের পদ্ধতি তৈরি করা হয় যেটা মানুষের কাজে লাগবে। তো এটা আরও ক্লিয়ার হবে যখন তোমরা এই আস্তে আস্তে পুরো টপিকগুলো পড়বে। তো শুরু করা যাক আস্তে আস্তে নিচের টপিকগুলো। In this sense, making curd, bread or wine, which are all micro-mediated process, could also be thought as a form of biotechnology. তো এই সেন্সে যে আমরা দই তৈরি করছি, পাউরুটি তৈরি করি, ওয়াইন তৈরি করি, যেগুলো মাইক্রো বা অণুজীব যেগুলো তৈরি করতে সাহায্য করে, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, এগুলো সবই বায়োটেকনোলজির মধ্যেও পড়ছে। কারণ কি, এখানে বিভিন্ন অণুজীব যেগুলো আছে সেগুলো ব্যবহৃত হয় এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দই, পাউরুটি, মদ জাতীয় পানীয় এগুলো তৈরি করছে যেগুলো আমাদের মানুষের কাজে লাগছে। তাহলে এটা একটা বায়োটেকনোলজির মধ্যেই পড়ছে। However, it is used in a restricted sense today to refer to such of those processes which use genetically modified organism to achieve the same on a larger scale. কিন্তু বর্তমানকালে, এটা আগে বায়োটেকনোলজির মধ্যে এগুলোকে ইনক্লুড করা হতো, কিন্তু বর্তমানকালে বায়োটেকনোলজি বলতে সেই সমস্ত বিষয়কেই বোঝায় যেখানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে সমস্ত অর্গানিজম না, অর্গানিজমটাকে যদি জিনগত তার পরিবর্তন নিয়ে আসা হয় তখন সেই অর্গানিজম থেকে যদি বিভিন্ন প্রোডাক্ট বা প্রসেস তৈরি করা হয় তখন সেটা বায়োটেকনোলজির মধ্যে পড়বে। তাহলে এই যে দই তৈরি এগুলো কি আগে পড়তো, কিন্তু এখন পড়বে না, কারণ এখানে যে মাইক্রোজীবগুলো, যে অণুজীবগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু জেনেটিক্যালি মডিফাইড থাকে না, জিন পরিবর্তন করা হয় না। ফার্দার মেনি অদার প্রসেসেস অর টেকনিক আর অলসো ইনক্লুডেড আন্ডার বায়োটেকনোলজি। আরও অনেক পদ্ধতি এবং টেকনিক আছে যেগুলো বায়োটেকনোলজির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, যেমন ইন ভিট্রো ফার্টিলাইজেশন লিডিং টু এ টেস্ট টিউব বেবি, সিনথেসাইজিং এ জিন অ্যান্ড ইউজিং ইট, ডেভেলপিং এ ডিএনএ ভ্যাকসিন অর কারেক্টিং এ ডিফেক্টিভ জিন, অল আর পার্ট অফ বায়োটেকনোলজি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ইন ভিট্রো ফার্টিলাইজেশন লিডিং টু এ টেস্ট টিউব বেবি, যে টেস্ট টিউব বেবি তৈরি করা হয় সেখানে কী করা হয় যে কোনো একটা ল্যাবের মধ্যে ফার্টিলাইজেশন, মেল গ্যামেট ফিমেল গ্যামেটটা ফার্টিলাইজ করা হয়, তাদের প্রজনন তাদের সংযোজন ঘটানো হয় একটা টেস্ট টিউবের মধ্যে, ঠিক আছে, ল্যাবের মধ্যে, সেটা মায়ের গর্ভে বা ফ্যালোপিয়ান টিউবে হয় না, ঠিক আছে। তো এটা এই যে টেস্ট টিউব বেবি, এটা একটা বায়োটেকনোলজির একটা ফর্ম, একটা এক্সাম্পল। সিনথেসাইজিং এ জিন অ্যান্ড ইউজিং ইট, কোনো একটা জিনকে আবিষ্কার করা এবং সেটাকে ব্যবহার করা, এটাও বায়োটেকনোলজির মধ্যে পড়ছে। ডেভেলপিং এ ডিএনএ ভ্যাকসিন অর কারেক্টিং এ ডিফেক্টিভ জিন, একটা ডিএনএ ভ্যাকসিন তৈরি করা, কোনো একটা জিন সেটা নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক করা, এগুলো সমস্ত কিছু বায়োটেকনোলজির মধ্যে পড়ছে। তাহলে বায়োটেকনোলজি দেখছো কত ইম্পর্টেন্ট জিনিসগুলো বায়োটেকনোলজির মধ্যে পড়ছে। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার আছে আমাদের ক্লাস 12-এ এবং অত্যন্ত মডার্ন একটা চ্যাপ্টার। তো সেটা অবশ্যই ভালো করে পড়া উচিত, এখান থেকে অনেক কোশ্চেন আসে।
The European Federation of Biotechnology (EFB) has given a definition of biotechnology that encompasses both traditional view and modern molecular biotechnology. তো ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি একটা সংজ্ঞা দিয়েছে, যেটা ট্র্যাডিশনাল ভিউ মানে প্রথা যেটা আছে সেটাকেও ইনক্লুড করে, আর মডার্ন যে ভিউ বর্তমানে যে মডার্ন মলিকুলার বায়োটেকনোলজি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে মলিকুলার বিষয়ে আরও ডিটেলসে পড়বো, তো সেই ভিউটাকে এর মধ্যে ইনক্লুড করে থাকে। তো ডেফিনেশন কী আছে? দ্য ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম, সেলস, পার্ট দেয়ার অফ অ্যান্ড মলিকুলার অ্যানালগ ফর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। যেখানে বলা হয়েছে বিভিন্ন রকমের ন্যাচারাল প্রাকৃতিক প্রযুক্তি, অর্গানিজম বা জীব, তাদেরকে ব্যবহার, তাদের কোষ, তাদের বিভিন্ন অংশ, এগুলোকে ব্যবহার করার মাধ্যমে এবং মলিকুলার অ্যানালগস এবং মলিকুলার লেভেলে এদের বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন প্রোডাক্টস এবং বিভিন্ন সার্ভিস তৈরি করার যে পদ্ধতি, সেটাই হলো বায়োটেকনোলজি। তো এটা হচ্ছে জেনারেল পার্ট বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি এখানে এক্সাম্পল, বায়োটেকনোলজি জিনিসটা কী, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে। তো এটা তোমাদেরকে বললাম। এবার দেখা যাক প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি। Among many, the two core techniques that enable birth of modern biotechnology are genetic engineering and bioprocess engineering. তো এই যে বায়োটেকনোলজি, এটা কিভাবে তৈরি হলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে বায়োটেকনোলজির যে কনসেপ্টটা সেটা এলো। তো কীভাবে এলো দেখা যাক। Genetic engineering technique to alter the chemistry of genetic material DNA and RNA to introduce these into host organism and thus change the phenotype of the host organism. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কী করা হয়, যে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যে ডিএনএ আরএনএ আছে, আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে আমাদের কোষের মধ্যে, সেই ডিএনএ আরএনএর যে কেমিস্ট্রি সেটাকে চেঞ্জ করা হয়, এবং চেঞ্জ করে কী করা হয়, তাদেরকে পরিবর্তন করা হয়, পরিবর্তন করে অন্য একটা হোস্ট অর্গানিজমের মধ্যে তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়, তাদেরকে প্রবেশ করানো হয়। এবং তার ফলে কি ডিএনএ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেই প্রাণীটাও চেঞ্জ হয়ে যাবে এবং সেই অর্গানিজমের যে ফেনোটাইপ বা বৈশিষ্ট্য সেটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমরা যে বিটি কটন পড়েছিলাম, এটা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস যে জীবটা ছিল, তার জেনেটিক ডিএনএকে মডিফাই করে তার বডির মধ্যে ইনক্লুড করা হয়েছিল। এর ফলে কি কোনো রকমের এই যে প্রজাপতি তাকে অ্যাটাক করতে পারতো না, তার ফেনোটাইপ চেঞ্জ হয়ে গেছিলো। তো এগুলো হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবারে আছে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং কি? মেনটেনেন্স অফ স্টেরাইল মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি অ্যাম্বিয়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস টু এনেবল গ্রোথ of only the desired microbe or aquatic cell in large quantities for the manufacture of biotechnological products like antibiotics, vaccine, enzymes. বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং মেন উদ্দেশ্য হচ্ছে স্টেরাইল কন্ডিশন মেনটেন করা। স্টেরাইল কন্ডিশন বলতে কী বোঝায়? যে এমন একটা কন্ডিশন যেখানে কোনো অন্য কোনো মাইক্রোবস সেখানে আসতে পারবে না, অন্য কোনো মাইক্রোবস কন্টামিনেশন তার সঙ্গে যুক্ত হতে পারবে না। একটা অত পেট্রিটিস আছে, এটা যদি স্টেরাইল হয় তো বাইরে থেকে কোনো মাইক্রোবস এর মধ্যে ইনক্লুড হতে পারবে না, আসতে পারবে না, এখানে যুক্ত হতে পারবে না। এবং সেই স্টেরাইল কন্ডিশন কোথায় তৈরি করবে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসে। কী জন্য? যাতে যে মাইক্রোব, যে নির্দিষ্ট মাইক্রোবগুলো এর মধ্যে গ্রো করছে বা নির্দিষ্ট ইউক্যারিওটিক সেলগুলো এর মধ্যে গ্রো করছে, শুধুমাত্র সেই মাইক্রোবস বা অণুজীবগুলোই যাতে গ্রো করে, অন্য কোনো বাইরে থেকে যাতে কোনো অণুজীব এর মধ্যে প্রবেশ না করে, তার জন্য একটা স্টেরাইল কন্ডিশন তৈরি করা এখানে। আর যাতে এই যে মাইক্রোজীবগুলো আছে তারা বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাজে লাগবে, যেগুলো অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিন, এনজাইম, এগুলো তৈরি করতে পারে। তাহলে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিংকে একটা স্টেরাইল কন্ডিশন তৈরি করবে যাতে অন্য কোনো মাইক্রোবস বা অন্য কোনো জীব, এখানে একটা ধরা যাক একটা পেটিটিসে কিছু অণুজীব আছে, এই অণুজীবগুলো কি অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিন বা এনজাইম তৈরি করতে সাহায্য করে, যেটা আমাদের কাজে লাগে। তো এর মধ্যে যাতে অন্য কোনো অণুজীব যুক্ত হতে না পারে, তার জন্য কী করতে হবে? কি একটা স্টেরাইল করে দিতে হবে, একটা বন্ধ্যাত্ব পরিবেশ করে দিতে হবে, যাতে অন্য কোনো ব্যাকটেরিয়া, অন্য কোনো ভাইরাস এখানে আসতে না পারে। কারণ অন্য কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এলে আর যে প্রোডাক্টগুলো আছে যেগুলো তৈরি করা আমাদের উদ্দেশ্য, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, এনজাইম, এগুলো আর তৈরি হবে না। তো এরকম একটা যে কন্ডিশন তৈরি করা, সেটা হলো বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং।
এবং এই দুটোর মাধ্যমে এই যে বায়োটেকনোলজি এই যে কনসেপ্টটা সেটা এসেছিল। Let us now understand the conceptual development of the principle of genetic engineering. এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে ডেভেলপ করলো সেটা দেখা যাক। You probably appreciate the advantages of sexual reproduction over asexual reproduction. তো সেক্সুয়াল রিপ্রোডাকশন যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের থেকে বেশি অ্যাডভান্স, বেশি উন্নত, যে যৌন জননটা অযৌন জননের থেকে, সেটা আমরা আগে পড়েছি, আগে অনেক আগের চ্যাপ্টারে পড়েছি। কারণ কি, ওদের অভিব্যক্তি হয়, এরা বেশি উন্নত হয়, অনেক ক্ষেত্রে এরা উন্নত, সেটা আমরা আগে পড়েছি। The former provides opportunities for variation and formulation of unique combination of genetic setup, some of which may be beneficial to the organism as well as the population. ফর্মার বলতে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে উদ্ভিদগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যে প্রাণীগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তারা কী হয়, তারা ভ্যারিয়েশন নিয়ে আসতে পারে তাদের মধ্যে, তাদের জেনেটিক ভ্যারিয়েশন নিয়ে আসতে পারে, তারা নতুন নতুন জিন তৈরি করতে পারে, এবং তারা যুক্ত হয়ে বিভিন্ন জেনেটিক সেট আপ তৈরি করে। এবং এগুলো কি, এদের মধ্যে কিছু কিছু আছে কি যারা অর্গানিজমের জন্য, বিভিন্ন জীবের জন্য অত্যন্ত উপকারী হয় এবং পপুলেশনের জন্য অত্যন্ত উপকারী হয়। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনে যারা তৈরি হবে তাদের মধ্যে ভ্যারিয়েশন আসছে, তাদের জিনের মধ্যে ভ্যারিয়েশন, তাদের বৈশিষ্ট্যের মধ্যে ভ্যারিয়েশন আসে, তারা অভিব্যক্তিতে সাহায্য করে, তাদের সহজে অভিযোজন ঘটে। এর ফলে কি হয়, সেটা অর্গানিজমের জন্য, সেই জীবের জন্য, বা তার যে পপুলেশন আছে, তার যে প্রজাতি আছে, তাদের সবার জন্য কি সুবিধা হয়। Asexual reproduction preserves the genetic information, while sexual reproduction permits variation. অ্যাসেক্সুয়াল অযৌন জনন পদ্ধতিতে যে জীবগুলো তৈরি হয় তাদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল প্যারেন্টসদের মধ্যে যেমন ছিল, মানে যেখান থেকে তারা তৈরি হচ্ছে তাদের মধ্যে যেমন ছিল, অপত্যদের মধ্যেও একই জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, অর্থাৎ সেটা প্রিজার্ভ করে। কিন্তু যৌন জননে প্রিজার্ভ হয় না, এটা কী করে, ভ্যারিয়েশন হয়। মানে বাবা মা থেকে যেমন জিনগত বৈশিষ্ট্য ছিল, সন্তানের কাছে সেটা আরও উন্নত হয়, তার পরবর্তী সন্তানে আরও উন্নত হয়। এর জন্য কি বর্তমানকালে যে সমস্ত বাচ্চারা জন্ম নেয় এরা অনেক অ্যাডভান্স, আগেকার যে যুগের মানুষ তাদের থেকে অনেক কম বয়সে এরা অনেক বেশি অ্যাডভান্স, কারণ অভিব্যক্তি ঘটেছে, জিনগত বৈশিষ্ট্যের অভিব্যক্তি ঘটেছে, ভ্যারিয়েশন ঘটেছে। Traditional hybridization procedures used in plant and animal breeding very often lead to inclusion and multiplication of undesirable genes along with the desired genes. তো প্ল্যান্ট এবং অ্যানিমেলের ক্ষেত্রে অ্যানিমেল ব্রিডিংয়ের সময় হাইব্রিডাইজেশন করা হয়। হাইব্রিডাইজেশন মানে কি, দুটো আলাদা আলাদা জীব তাদের একত্রিত করে একটা নতুন জীব তৈরি করা, হাইব্রিড তৈরি করা যেটাকে বলে। তো আমরা যেমন এই যে ঘোড়া আর গাধা মিলিত হয়ে একটা মিউল তৈরি করে, তো এইরকমভাবে যে হাইব্রিডেশন তৈরি করা হয়, এর ফলে কী হয়, যে এর ফলে আনডিজারেবল জিন্সগুলো ইনক্লুড হয়ে যায়। যে সমস্ত জিনগুলো দুটো হয়তো প্রাণী নেওয়া হয়েছে এ বি, এই দুটো প্রাণীর যে জিন, এটা একটা জায়গাতে করা হলো সি, তো সি এর মধ্যে কী হলো, যে এর অনেক বৈশিষ্ট্য আছে যেটা সি এর মধ্যে চাইছিলাম না কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে, বি এর অনেক বৈশিষ্ট্য আছে যা সি এর মধ্যে চাইছিলাম কিন্তু সেটা ইনক্লুড হয়ে যাচ্ছে, এবং শুধু ইনক্লুডই হচ্ছে না, সেটা বাড়ছে, সংখ্যাও বেড়ে যাচ্ছে ডিজিআর জিনের পাশাপাশি। মানে যে জিনগুলো আমরা চাইছি সেগুলো তো আসছে, মানে এর কিছু বৈশিষ্ট্য ভালো লেগেছে সেটা সি এ আসছে, বি এর কিছু বৈশিষ্ট্য ভালো লেগেছে সেটা সি এর মধ্যে আসছে, কিন্তু এ বি এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য যেটা আমরা চাই না সেটাও হাইব্রিডাইজেশনের পদ্ধতিতে চলে আসছে। The technique of genetic engineering, which include creation of recombinant DNA, use of gene cloning and gene transfer, overcome this limitation and allow us to isolate and introduce only one or a set of desirable genes without introducing undesirable genes into the target organism. তো এখানে কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা এতটাই উন্নত যে এটা এমন হয়ে গেছে যে এ আর বি হয়তো দুটো জীব আছে, এদের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের পছন্দ, তো এ থেকে একটা তৈরি করা হলো নতুন জীব সি। এটা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা যায় তাহলে এখানে কী হবে, যে এর যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে নেওয়া হবে এবং সেই ডিএনএ থেকে কী হবে, একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হবে, যে ডিএনএটা আমাদের দরকার শুধুমাত্র সেই ডিএনএটা কাট করে নেওয়া হবে, তারপরে এই সি এর যে ডিএনএ আছে তার মধ্যে সেটাকে যুক্ত করে দেওয়া হবে, ঠিক আছে। বি এর যে ডিএনএটা আমাদের দরকার বা যেটা প্রয়োজন সেটাকে কাট করে নেওয়া হবে, কেটে নেওয়া হবে, তারপরে এই সি এর
মধ্যে সেই ডিএনএর সঙ্গে সেটাকে যুক্ত করে দেওয়া হবে। এর ফলে কী হবে, যে বৈশিষ্ট্য আমরা পাই দরকার, মানে শুধুমাত্র সেই বৈশিষ্ট্যটাই এর মধ্যে ইনক্লুড হবে। কোনো আনডিজায়ারেবল অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আমরা চাইছি না সেগুলো কি আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, সেগুলো আর আসছে না এর মধ্যে। তাহলে কি এটাকে সিলেক্ট করা যাচ্ছে, যেটা হাইব্রিডাইজেশন পদ্ধতিতে হচ্ছিল না। কিন্তু এই যে জিন ট্রান্সফার বা জিন ক্লোনিং বা এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেই পদ্ধতিতে এটা সম্ভব হচ্ছে। এখানে কি হচ্ছে, যেই জিনটা আমাদের দরকার শুধুমাত্র সেই জিনটাকে কেটে নিচ্ছি, তারপর সিএ যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে ডিএনএ বা আরএনএ তার সঙ্গে সেটাকে যুক্ত করছি এবং তারপর সেটা মাল্টিপ্লাই করে সেটার সংখ্যা বাড়ছে এবং এই বৈশিষ্ট্যটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত সুন্দর একটা, যে বৈশিষ্ট্যগুলো আমরা চাইছি শুধুমাত্র সেই বৈশিষ্ট্যগুলোই পাচ্ছি। তো এটা একটা অত্যন্ত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুবই উপকারী আমাদের, যেটা আমরা কতটা উপকার নিচে পড়ব। ডু ইউ নো দ্যাট দ্য লাইকলি ফেট অফ এ পিস অফ ডিএনএ হুইচ ইজ সামহাউ ট্রান্সফার্ড ইন্টু অ্যান এলিয়েন অর্গানিজম। তো তোমরা কি জানো, এই যে বললাম যে ডিএনএকে কেটে নিচ্ছে এ বা বি এ যেটাকে দরকার, তারপর সেটাকে সি এর টের মধ্যে ইনক্লুড করছি, তো সেটা কী হবে, সেটা পরে মাল্টিপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে, যেটা আমরা পরে পড়বো। সেটা আগে পড়ি বা আগের চ্যাপ্টার ছিল মলিকুলার বেসিস অফ ইনহেরিট, যে সেখানে সেই রেপ্লিকেশন হবে। তো এখানে আরও ডিটেলসে পড়া হবে, সেটা নিচে পড়বো। মোস্ট লাইকলি দিস পিস অফ ডিএনএ উড নট বি অ্যাবল টু মাল্টিপ্লাই ইট সেলফ ইন দ্য প্রোজেনি সেল অফ দ্য অর্গানিজম। এখানে কি বলছে, এই যে ডিএনএটা আছে, এই যে সি যেটা বলেছিলাম সি এর মধ্যে, এখানে যে ডিএনএর মধ্যে একটা নতুন ডিএনএ ইনপুট করা হলো, ডিজারেবল ডিএনএ এ আর বি থেকে নিয়ে, এটা এ এর ডিএনএ, এটা বি এর ডিএনএ, আর এগুলো ছিল সি এর ডিএনএ, ঠিক আছে। তো এটা কিন্তু নিজে থেকে মাল্টিপ্লাই করতে পারবে না, এই সি কোষের মধ্যে, প্রোজেনি কোষের মধ্যে এটা নিজে থেকে সংখ্যায় বাড়তে পারবে না। বাট হোয়েন ইট গেটস ইন্টিগ্রেটেড ইন্টু দ্য জিনোম অফ দ্য রেসিপায়েন্ট ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড বি ইনহেরিটেড অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ। তো এ আর বি এর ডিএনএ যে আমরা কাট করেছিলাম, সেটাকে যদি সরাসরি এ আর বি এর ডিএনএ যেটা ছিল সেটাকে যদি কাট করে, যে ডিএনএটা আমাদের দরকার সেই ডিএনএটা কাট করে এই কেটে নেওয়া অংশটাকে যদি শুধুমাত্র এই সি এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, তো সেটা কিন্তু বৃদ্ধি পাবে না, সেটা মাল্টিপ্লাই করবে না। কিন্তু সি এর ডিএনএর সঙ্গে যদি এ আর বি এর ডিএনএটাকে যুক্ত করে দেওয়া হয়, আর পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি, যেটা নিচে পড়বো কীভাবে যুক্ত করে, এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে কীভাবে। তো যদি যুক্ত করে দেওয়া হয় এই ডিএনএ ম্যাটেরিয়ালের সঙ্গে, তখন এটা সহজেই মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। এমনিতে ইন্ট্রোডিউস করলে মাল্টিপ্লাই করবে না, কিন্তু সি এর যে ডিএনএ, যে অপত্য ডিএনএ, তার সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, তার জিনোমের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তখন সেটা মাল্টিপ্লাই করবে। This is because the alien piece of DNA has become part of a chromosome, কারণ এখন এই যে বাইরের ডিএনএটা সেটা ক্রোমোসোমের একটা পার্ট হয়ে গেছে, হুইচ হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রেপ্লিকেট, যা রেপ্লিকেট করার সক্ষমতা তৈরি আছে। কারণ কি, এখন ডিএনএর সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, মানে এখন সে নিজেও একটা ক্রোমোসোমের পার্ট। ইন এ ক্রোমোসোম দেয়ার ইজ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স কল্ড দ্য অরিজিন অফ রেপ্লিকেশন হুইচ ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন। তো এই যে একটা ডিএনএ থাকে, ডিএনএর অনেকগুলো পার্ট থাকে, তো এর মধ্যে একটা পার্ট যেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, যে ডিএনএ সিকোয়েন্স থাকে, যে ডিএনএ সিকোয়েন্সে রেপ্লিকেশনটা শুরু হয়, তো সেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। তো এটা আমরা মলিকুলার যে বেসিস অফ ইনহেরিটেন্স সেই চ্যাপ্টারে এটা ডিটেলসে পড়বো, আর ডিটেলসে সেই অরিজিন অফ রেপ্লিকেশন, এখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হয়, হুইচ ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েশন, মানে রেপ্লিকেশন শুরু করার জন্য দায়ী। Therefore, for the multiplication of any alien piece of DNA is an organism, it needs to be a part of the chromosome which has a specific sequence known as origin of replication. তো যেটা বললাম ওটাই বলা আছে, যে কোনো একটা ডিএনএকে যদি আমি মাল্টিপ্লাই করতে চাই, বাইরে কোনো জীবের ডিএনএকে, তো সেটাকে এই জিনোমের মধ্যে ইনক্লুড করতে হবে, ইনক্লুড করার পরে অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে, সেখান থেকে সেটা রেপ্লিকেট করবে এবং তারপর সেটা সংখ্যায় বাড়তে থাকবে। Thus, an alien DNA linked with the origin of replication so that this alien piece of DNA can replicate and multiply itself in the host organism. তার জন্য এই যে এলিয়েন ডিএনএ, বাইরে থেকে যে ডিএনএটা নিয়ে আসছি, এই যে বাইরে থেকে এ থেকে বা বি থেকে যে ডিএনএটা নিয়ে আসছি, ডিএনএ পার্টটা, সেটা যখন সি এর ডিএনএর সঙ্গে যুক্ত করা হলো, তাহলে যে কোনো জায়গায় যুক্ত করলে হবে না, অরিজিন অফ রেপ্লিকেশন, সি এর যে অরিজিন অফ রেপ্লিকেশন আছে সেই জায়গাতে এটাকে যুক্ত করতে হবে। কোথায় যুক্ত করতে হবে? অরিজিন অফ রেপ্লিকেশন, যে সিকোয়েন্স, যে ডিএনএ সিকোয়েন্সটাতে রেপ্লিকেশন স্টার্ট হয়
সেই ডিএনএ সিকোয়েন্সে বা অরিজিন অফ রেপ্লিকেশন যে জায়গাটা আছে যেখানে রেপ্লিকেশন স্টার্ট হয় সেই জায়গাতে এটাকে ইনক্লুড করতে হবে, যে কোনো জায়গাতে ইনক্লুড করলে কিন্তু হবে না। so that this alien piece of DNA can replicate and multiply itself in the host organism, যাতে এটা এবার রেপ্লিকেট করতে পারে। অরিজিন অফ রেপ্লিকেশনের যে সিকোয়েন্স আছে ডিএনএ সেখানে যুক্ত করা হয়েছে, তাহলে এটা এবার রেপ্লিকেট করবে, এবার এটা সংখ্যায় বাড়বে। দিস ক্যান অলসো বি কল্ড অ্যাজ ক্লোনিং অর মেকিং মাল্টিপল আইডেন্টিক্যাল কপিজ অফ অ্যানি টেমপ্লেট ডিএনএ। এবার এটাকে ক্লোনিংও বলা যেতে পারে, কারণ এটা সংখ্যায় বাড়ছে, আর যে ডিএনএটাকে নিয়ে আসছি এ থেকে বা বি থেকে সেটাই বাড়ছে, একই রকম দেখতে, তো এই জন্য এটাকে ক্লোনিংও বলা হতে পারে। Let us now focus on the first instance of the construction of an artificial recombinant DNA molecule. তো এই যে recombinant DNA molecule তো বলছি, এই যে নতুন একটা ডিএনএর পার্টকে যে প্রোজেনের মধ্যে ইনক্লুড করা, এটাকে বলে যেমন তারপরে যে ডিএনএটা তৈরি হয় সেটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখা যাক। The construction of the first recombinant DNA emerged from the possibility of linking a gene encoding antibiotic resistance with a native plasmid autonomously replicating circular extrachromosomal DNA of Salmonella typhi নাম। তো এখানে কি বলা হচ্ছে যে কি করে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল তৈরি করা হয়েছিল, প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল। তো কী করা হয়েছিল প্রথম ডিএনএ মলিকুল, যে একটা জিন যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে অ্যান্টিবায়োটিক ওর উপর কাজ করতে পারবে না, এরকম একটা জিন ছিল, কোনো একটা জীব থেকে পাওয়া গেছে যার মধ্যে দেখা হলো এই জিনটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতে পারে, অ্যান্টিবায়োটিক এর উপর কাজ করতে পারবে না। তো কী হলো, এটাকে এবার যুক্ত করতে হবে অন্য একটা অপত্য কোষের মধ্যে। তো কীভাবে করা হলো, যে একটা পার্ট আছে কোষের প্লাজমিড কী হলো, প্লাজমিড হচ্ছে একটা অটোনোমাসলি রেপ্লিকেটিং সার্কুলার এক্সট্রাক্রোমোসোমাল ডিএনএ সালমোনেলা টাইফিলেনা। প্রোক্যারিওটিক কোষে প্লাজমিড থাকে, আমরা আগে পড়েছি চ্যাপ্টারে, সেল চ্যাপ্টারে। তো এই মানে প্লাজমাটা কী হয়, অটোনোমাসলি রেপ্লিকেটিং, নিজেই নিজের সংখ্যায় বাড়াতে পারে বা রেপ্লিকেট করতে পারে, সার্কুলার গোলাকৃতি হয়, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, মানে ডিএনএর বাইরে একটা পার্ট থাকে যেটা ক্রোমোজোমের মধ্যে একটা পার্ট, যেটা সংখ্যায় বাড়তে পারে নিজে থেকে, বাইরে থেকে কারো প্রয়োজন পড়ে না। প্রোক্যারিওটিক সেলে এই প্লাজমিডটা থাকে, যেটা আমরা আগে পড়েছি যে প্লাজমিডটা কোথায় থাকে। তো এবং এটা কোন ব্যাকটেরিয়া, সালমোনেলা মিউরাম ব্যাকটেরিয়ার মধ্যে থেকে এই প্লাজমিডটাকে নেওয়া হয়েছিল। তো তারপরে কী হয়েছিল, এই প্লাজমিডটাকে নিয়ে এটা সার্কুলার হয়, তো এটার একটা পার্ট, এটা হয়তো একটা সার্কুলার, এর একটা পার্টকে কেটে দেওয়া হলো প্লাজমিডে, তারপরে এই কাটা পার্টটাকে বের করে দেওয়া হলো, তারপরে কী হলো, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এই ফাঁকা জায়গার মধ্যে এই যে ডিএনএ, এই ডিএনএটাকে যুক্ত করে দেওয়া হলো, যুক্ত করে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে যুক্ত করে দেওয়া হলো। এই ডিএনএটা কী কাজ করবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক এর উপর কাজ করতে পারবে না। কার প্লাজমিড নেওয়া হয়েছিল, সালমোনেলা টাইফিমিউরিয়াম। প্লাজমিড নিজে থেকে রেপ্লিকেট করতে পারে, প্রোক্যারিওটিক সেলে থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, মানে ক্রোমোজোমের থেকেও একটা অতিরিক্ত কিছু থাকে ডিএনএর মতো পার্ট। কে করেছিলেন, স্ট্যানলি কোহেন অ্যান্ড হারবার্ট ব্রয়ার accomplished this in 1972 by isolating the antibiotic resistant gene by cutting out a piece of DNA from a plasmid which was responsible for conferring antibiotic resistance. স্ট্যানলি কোহেন এবং হারবার্ট ব্রয়ার 1972 সালে এই কাজটা করেছিলেন। তিনি কী করেছিলেন, আইসোলেট করেছিলেন সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে, কিসের মাধ্যমে, কাটিং আউট এ পিস অফ ডিএনএ ফ্রম এ প্লাজমিড হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর কনফার্মিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে প্রপার্টি, এই প্লাজমিডের জিনের মধ্যেই সেটা ছিল। তো এটা একটা প্লাজমিড জিন, প্লাজমিড অনেক কাজ করে থাকে, তো এই প্লাজমিডের একটা পার্ট, এই পার্টটাকে কেটে নেওয়া হলো, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতে পারে, তারপর এটাকে ডিএনএ টেকনোলজির মাধ্যমে কাট করা হলো। The cutting of DNA at a specific location become possible with the discovery of the so-called, তো এই যে নির্দিষ্ট পার্টে কাটছে, একটা প্লাজমিডের একটা নির্দিষ্ট পার্টে কাটতে পারছে কীভাবে সম্ভব, এটার জন্য একটা সিজার দরকার, কাঁচির দরকার। কোন কাঁচি, মলিকুলার সিজার বা রেস্ট্রিকশন এনজাইম। তো একটা এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, যাকে মলিকুলার সিজার বলা হয়, এটাই এই প্লাজমিডের ডিএনএকে কাট করতে সাহায্য করেছিল। একটা প্লাজমিড কত ছোট,
তার ডিএনএ কত ছোট সেটাকে কাট করছে। তো এর জন্য একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কাঁচি যেহেতু কাটতে সাহায্য করে, এই এনজাইমটা কাটতে সাহায্য করছে, তাই এর নাম সিজার। এবং এটা মলিকুলার লেভেলে যেহেতু, তার জন্য নাম মলিকুলার সিজার। The cut piece of DNA was then linked with the plasmid DNA. তারপরে সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে ডিএনএ ছিল সেটাকে প্লাজমিড ডিএনএর সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, যেটা আমরা আগেই পড়েছি, যেটা আগে দেখালাম তোমাদেরকে ছবিতে। দিস প্লাজমিড ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর টু ট্রান্সফার দ্য পিস অফ ডিএনএ অ্যাটাচ টু ইট। তো এটা একটা ভেক্টর হিসেবে কাজ করছে, যে বাইরে থেকে একটা ডিএনএকে সেই প্লাজমিড ডিএনএর সঙ্গে যুক্ত করছে, তাহলে এটা কি একটা ভেক্টর হিসেবে কাজ করছে। তাহলে এটা বাইরের ডিএনএ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডিএনএ সেটা বাইরের ডিএনএ, আর প্লাজমিডটা কোথাকার, সালমোনেলা টাইফিমিউরিয়ামের, অন্য কোনো অর্গানিজমের ডিএনএ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা। তো এটা প্লাজমিডের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে কি এখানে একটা ভেক্টর হিসেবে কাজ করছে, বাহক হিসেবে কাজ করছে। ইউ প্রবাবলি নো দ্যাট মসকিটো অ্যাক্ট অ্যাজ ইনসেক্ট ভেক্টর টু ট্রান্সফার দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট ইন্টু হিউম্যান বডি। ঠিক একই রকমভাবে মশা যেমন কী করে, ভেক্টর হিসেবে কাজ করে, এবং প্লাজমোডিয়াম যে আছে সেই প্লাজমোডিয়াম প্যারাসাইটটাকে কী করে, প্লাজমোডিয়াম প্রোটোজনকে কী করে, ট্রান্সফার করে, মানুষের দেহে প্রবেশ করায়। ঠিক একই রকমভাবে এখানে প্লাজমিডও ভেক্টর হিসেবে কাজ করে। এটা একটা বাইরের ডিএনএ যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করতে পারে, সেই ডিএনএটাকে এবার কী করছে, ট্রান্সফার করতে সাহায্য করবে অন্য বডিতে। In the same way, a plasmid can be used as a vector to deliver an alien piece of DNA into the host organism. একই রকমভাবে প্লাজমিডও এই ভেক্টর হিসেবে কাজ করে, যেটা একটা ডিএনএর পার্টকে হোস্ট অর্গানিজমের মধ্যে ট্রান্সফার করতে সাহায্য করবে। দ্য লিঙ্ক, কারণ এই ডিএনএটা এবার অন্য কোনো প্রাণীর মধ্যে যদি পাঠানো হয়, প্রবেশ করানো হয়, তার জিনের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেই প্রাণীটাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হবে, অ্যান্টিবায়োটিক তার উপর কাজ করতে পারবে না, যেটা অনেক ক্ষেত্রে আমাদের কাজ লাগবে, পরীক্ষার জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগবে, যেটা দেখব নিচে। The linking of antibiotic resistant gene with the plasmid vector become possible with the enzyme DNA ligase, which acts on cut DNA molecule and join their ends. তো ডিএনএ লাইগেজ কাটতে সাহায্য করছে রেস্ট্রিকশন এনজাইম। কাটা তো হয়ে গেল, কাটার পরে এই যে এটা একটা প্লাজমিড, এর এই পার্ট ডিএনএর এই যে পার্টটাকে সেটা কাটতে সাহায্য করছে রেস্ট্রিকশন এনজাইম। কেটে এরকম একটা পার্ট তৈরি হলো। এবার বাইরে থেকে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন পেলাম, এবার এটাকে এখানে যুক্ত করব। তো এই যুক্ত করতে সাহায্য করছে কি, ডিএনএ লাইগেজ মানে যুক্ত করা, ডিএনএ লাইগেজ এনজাইম এটাকে যুক্ত করতে সাহায্য করছে, আর কাটতে সাহায্য করছে রেস্ট্রিকশন এনজাইম। হুইচ অ্যাক্ট অন দ্য কাট ডিএনএ মলিকুল, এটা এই কাট ডিএনএ মলিকুলের উপর কাজ করে, অ্যান্ড জয়েন দেয়ার এন্ডস, এবং এই যে তাদের এন্ডসগুলো আছে, দুটো কিনারা আছে, সেখানকে জয়েন করে দেয়। তো এটা ডিটেলস আরও নিচে পড়বো। দিস মেক্স এ নিউ কম্বিনেশন অফ সার্কুলার অটোনোমাসলি রেপ্লিকেটিং ডিএনএ ক্রিয়েটেড ইন ভিট্রো, অলসো নোন অ্যাজ রিকম্বিনেন্ট ডিএনএ। তো এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে, যে প্লাজমিডের মধ্যে বাইরের একটা অন্য জীবের ডিএনএ যুক্ত করে দেওয়া হলো। তো যে দুটো ডিএনএ একত্রে, একটা বাইরের ডিএনএ, একটা প্লাজমিডের নিজের ডিএনএ, তো এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। When this DNA is transferred into Escherichia coli, a bacterium closely related to Salmonella, it could replicate using the new host DNA polymerase enzyme and make multiple copies. তো এবার এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা প্লাজমিডের সঙ্গে যুক্ত হয়ে আছে নতুন একটা ডিএনএ, সেটাকে যদি এসচেরিচিয়া কোলি একটা ব্যাকটেরিয়া আছে, সে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়, তো এটা কী করবে, এসচেরিচিয়া কোলির যে ডিএনএ আছে তার সঙ্গে যুক্ত হবে, তার সঙ্গে যুক্ত হয়ে কী করবে, সেটা রেপ্লিকেট করবে, সংখ্যায় বাড়বে। কোন এনজাইমের সাথে, ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে, এবং এটাকে সংখ্যায় বাড়বে, মাল্টিপল কপিজ, অনেকগুলো কপি তৈরি হবে। তাহলে এটা কোলাই বা এসচেরিচিয়া কোলাইয়ের মধ্যে পাঠানো হবে। তারপর এই ডিএনএ, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ এসচেরিচিয়া কোলাইয়ের যে ডিএনএ তার সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে ডিএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে সংখ্যায় বাড়বে এবং অনেকগুলো কপি তৈরি হবে। তাহলে এখানে একটা থেকে রিকম্বিনেন্ট ডিএনএ থেকে কোটি রিকম্বিনেন্ট ডিএনএ পাওয়া যাবে। আর এসচেরিচিয়া কোলি আর সালমোনেলা প্রায় কাছাকাছি, মানে একই গোত্রের মধ্যে পড়ছে, তাই বলা হয়েছে এটা। দ্য অ্যাবিলিটি টু মাল্টিপ্লাই copies of antibiotic resistant gene in E. coli was called cloning of antibiotic resistant gene in E. coli. তো এই যে E. coli কোষ একটা রিকম্বিনেন্ট ডিএনএ থেকে
অনেকগুলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারছে। একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তার সংখ্যা বাড়িয়ে কোটি কোটি লক্ষ লক্ষ অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তৈরি করছে। এটাকে বলা হয় ক্লোনিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ইন ইকোলাই। ইকোলাইয়ের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের ক্লোনিং তৈরি হচ্ছে, ক্লোন তৈরি হচ্ছে। ক্লোন মানে কি? একই রকম সেম দেখতে দুটো জীব, দুটো পদার্থকে বলা হয় ক্লোন, একে অপরের ক্লোন। তো এই ক্লোনিং করতে সাহায্য করছে ইকোলাই। ইউ ক্যান হেন্স ইনফার দ্যাট দেয়ার আর 3 বেসিক স্টেপ ইন জেনেটিক্যালি মডিফাইং অ্যান অর্গানিজম। তো উপরে এই যে একটা জিস্ট বললাম, এখান থেকে জিস্ট করা যেতে পারে যে 3টে স্টেপ আছে। কী কী স্টেপ? আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন। প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন জিনটা আমাদের দরকার। এখানে কী ছিল, আগে যেটা বললাম সেখানে কী ছিল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। আমাদের দরকার কি, যে এমন কিছু জিন যেটা অ্যান্টিবায়োটিক তার উপর কাজ করতে পারবে না, অ্যান্টিবায়োটিক তার উপর কাজ করে অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করতে পারবে না, রোগ জীবাণুগুলোকে ধ্বংস করতে পারবে না। এই জিনটা আমাদের দরকার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, যাতে অ্যান্টিবায়োটিক তার উপর প্রভাব করতে না পারে কোনো জীবের উপর। তাহলে ডিএনএ আমাদের সিলেক্ট হলো। তারপর কী হবে? ইন্ট্রোডাকশন অফ দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইন্টু দ্য হোস্ট। তারপরে এই আইডেন্টিফাইড ডিএনএতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, সেটাকে কী করতে হবে? ইন্ট্রোডিউস করতে হবে আমাদের হোস্টের মধ্যে, হোস্ট সেলের মধ্যে। হোস্ট সেলের মধ্যে কীভাবে করবো? একটা প্লাজমিড নেব, সালমোনেলা একটা প্লাজমিড নেব। প্লাজমিড নেওয়ার পরে সেখানটাকে ডিএনএকে কাট করবো রিকম্বিনেজ এনজাইমের মাধ্যমে। তারপর কাট করে তার এই যে ডিএনএ রেজিস্ট্যান্ট জিন আছে সেটাকে যুক্ত করবো ডিএনএ লাইগেজ দিয়ে। তারপর সেটাকে এসটিএজি কোলাইয়ের মধ্যে পাঠাবো। এসটিএজি কোলাইয়ের মধ্যে তার ডিএনএর সঙ্গে এই ডিএনএটা যুক্ত হবে, রিকম্বিনেন্ট ডিএনএটা। তারপর সেটার সংখ্যায় বাড়বে। মেনটেনেন্স অফ ইন্ট্রোডিউস ডিএনএ ইন্টু দ্য হোস্ট অ্যান্ড ট্রান্সফার অফ দ্য ডিএনএ টু দ্য প্রোজেনি। তারপরে এই ডিএনএটা এই যে এসটিএজি কোলাইয়ের মধ্যে আছে সেটা সংখ্যায় বাড়ছে এবং তার প্রোজেনির সংখ্যা বাড়াচ্ছে। এটা আমরা মেনটেন করবো যে সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো ব্যাঘাত ঘটছে কিনা। তো এটাই ছিল আমাদের ইন্ট্রোডাকশন বায়োটেকনোলজি চ্যাপ্টারের। তো এখানে আমরা বেসিক যে পার্ট যেগুলো পড়লাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপাল, বায়োটেকনোলজির প্রিন্সিপাল, বায়োটেকনোলজি জিনিসটা কী, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা ভিডিওটিকে লাইক করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাও। তোমাদের বন্ধুদের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য।